সম্মানিত পেনশনারবৃন্দ, আপনাদের দাবি দাওয়া ও ন্যায্য অধিকার নিয়ে এখানে নিয়মিত ভিডিও প্রকাশিত হয়। আপনাদের কণ্ঠস্বরকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে এবং প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন। পেনশনারদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। সে ব্রিটিশ আমল থেকে যে রকম একটা প্রক্রিয়া চলে আসতেছে, যেমন একটা উদাহরণস্বরূপ একজন ব্যক্তি আরও দেখছে 20 বছর 25 বছর আগে যত রিটায়ার করলে কোথাও 4,000 টাকা 5,000 টাকা বেশি গেছে, কিন্তু সে কী পাচ্ছে এখন বর্তমানে? কিছুই পাচ্ছে না। আর এই বৃদ্ধ বয়সে আমরা যে মানবতর জীবনযাপন করতেছি এটা বলার মতো না। তাই আমাদের এই বিভিন্ন সমস্যা, এখানে আমাদের কতগুলো প্রস্তাব উত্থাপন করা হয়েছে, 5টা প্রস্তাব উত্থাপন করেছে। আমি মনে করি এই জিনিসগুলোকে অনতিবিলম্বে আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট যেন আমরা পেশ করতে পারি এবং এটা জন্য যথাযথ তদবির করতে পারি, এই জন্য আমি আমার নেতৃবৃন্দকে অনুরোধ করব। আমাদের আর বেশি কিছু প্রয়োজন নাই। এখানে যে জিনিসগুলো আপনারা উত্থাপন করছেন এগুলো পাইলেই যথেষ্ট। দেখেন এগুলো পান কিনা, এটাই যথেষ্ট আমি মনে করি। এর থেকে আর বেশি আশা করিও না, দিবেও না। যদি এটা দেয়, এটা নয়, এটা যদি 50%ও যদি পান তাও মনে করবেন অনেক ভালো। আমি মনে করি যে অনতিবিলম্বে, যেমন পে কমিশনে আমাদের কোনো কিছু রাখা হয়নি, সুতরাং পে কমিশনে এবং সরকারের অন্যান্য জায়গাতেও, যেমন অন্যান্য মন্ত্রণালয়, যেমন স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, তারপরে যাতায়াত ব্যবস্থা, বিভিন্ন সামাজিক মর্যাদা, এগুলোর জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যেন আলোচনা করতে পারি, অনুমতি পারি। এই জন্য নেতৃবৃন্দরা যেন অতি দ্রুত এইগুলা পদক্ষেপ গ্রহণ করে। আর বেশি কিছু বলবো না, এটাই আমাদের। আর শেষ পর্যন্ত আসলে মূলত জিনিসটা আরেকটা জিনিস হয়তো আমাদের একটা উপস্থিতি হয়তো কম, কিন্তু আপনারা হতাশ হবেন না, এটা আমাদের সবেমাত্র শুরু। 1997 সালে আমার পূর্বসূরি যখন জাফর আহমদ ইন্তেকাল করছেন, আসলে আমি সাংগঠনিক লোক ছিলামও না, সবাই ধরি আমাকে নিয়ে আসলো সচিবালয়, কারণ আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন কর্মকর্তা কর্মচারী পরিষদের অফিসের কল্যাণ সমিতির সভাপতি ছিল। তো স্বাভাবিক কারণে ওনার দাফন কাফনের দায়িত্ব আমার উপর বর্তাইছিল। তো সেই সুবাদে ওনাদের সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দরও নজর তখন আমার উপর আসছিল। জাফর সাহেব যখন ইন্তেকাল করলো তখন সচিবালয় ওনাদের সংগঠনটার নেতৃত্ব শূন্য হয়ে গেছে। এখন ইনাদের প্রতিপক্ষ যে নেতা ছিলেন, ইনিও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তো এর রোশানল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওনারা টার্গেট করছে না আমারে ঠিক মতো। তো আমি তো এটাতে রাজি হইলাম না। আমি জানি যে এখানে আসলে রিস্ক আছে, বিশেষ করে সচিবালয়। শেষ পর্যন্ত আমার জোর করেই ধরলই আসতে হবে আপনাকে। তো আমিও আমার আর মুরব্বীর সাথে যখন আলাপ করলাম, উনি বলতে এটা দায়িত্ব যদি আমাকে নিতে পারে তাহলে আমি আসবো। তখন আমি যখন গ্রিন সিগন্যাল পাইলাম আমি আসছি। তো আসার পর তো যা হয়েছে, তখন বিভিন্ন মন্ত্রণালয়, তখন আমাদের তো ওই যখন যেখানে যায় আমাদেরকে তো টোটালি পছন্দ করে না, দেখলে দৌড়ানি আরম্ভ করে। তো এইগুলোকে বিএনপির লোক আর জমা দেবে, কোথাও বসতেও দেয় না। মসজিদের সামনে বসে সেখানেও বসতে দেয় না, কোঅপারেটিভে বসে সেখানেও দেখে না, কোনো ক্যান্টিনও আমাদেরকে বসতে দেয় না। আর যখন মিটিং দিন তো দূরের কথা, বিভিন্ন মিনিস্ট্রিতে যখন মিটিং করতে যায় তখন লোকজন পাই না। তো আমি আমার প্রবীণ এক নেতা, ওনাকে বললাম যে ভাই আমাকে নিয়ে আসলেন, আমি কী অবস্থা দেখতেছি, 8জন 10জন লোকও পাই না। মিনিস্ট্রিতে গেলে ভয় কেউ আসে না, সবাই বলে আসি, মিটিং করেন আপনারা, আমরা আসি আপনাদের সাথে, কিন্তু পাই না। লিফটের সামনে বক্তৃতা দিতেও শরম লাগে, 7-8 জন লোক কী বক্তৃতা দিব। তো উনি বলেছেন হতাশ হবেন আরম সাহেব, তো দেখবেন একদিন সংগঠন কথা বলবে। আসলে ঠিক তাই, যখন এইভাবে আমরা গণসংযোগ করলাম বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন মন্ত্রণালয়, আস্তে আস্তে যখন গণসংযোগ করলাম কলোনিগুলো সহ, শেষ পর্যন্ত একটা মিটিং থ্রো করলাম। তো মিটিং ওই দিন তো আমার বাসায় সব পুলিশ 3 গাড়ি যায় উপস্থিত, কিন্তু আমরা ভয় করি নাই। এরপরে আমরা মিটিং করছি, মিছিল করছি, সচিবালয় পুরো রণক্ষেত্র হয়ে গেছে বসে। তো যাই হোক, এখন আমরা আশা করি আমাদের এই সংগঠন দেখবেন একটা সময় জাগোয়া দিতে পারবেন না, কারণ আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা কম না। সবাই হয়তো বয়স হয়ে গেছে, অনেকে হয়তো চলতে পারে না, ফিরতে পারে না, হাঁটতে পারে না, কষ্ট হচ্ছে, অথবা অনেকে ইচ্ছা থাকলেও আসতে পারে না, কিন্তু একটা পর্যায়ে আসবে, এখনও কেউ জানে না। এখন আমরা এই জন্য আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো, আমরা এই লিফলেটিং করি, এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং জেলা পর্যায়ে এগুলো যেন পৌঁছায় এবং বিভিন্ন দপ্তরগুলোতে বিভিন্ন, এই জন্য আমাদের সবাই সহযোগিতা করতে হবে এবং প্রত্যেকের আঙ্গিকে এই জিনিসগুলো করতে হবে। এককভাবে ওনাদের পক্ষে কোনো সম্ভব না। তো সর্বশেষ কথা হলো, ওই যে এই দাবিগুলো আমাদের লিফলেটে উঠানো হয়েছে, আমি নতুন কিছু বলবো না, এগুলাকে কীভাবে এই কর্মচারী সংগঠনের সাথে কাজ করছি। এর পাশাপাশি আমি নাটক লিখি টেলিভিশনে, আমার প্রকাশনা আছে 4-5টা। আমি একটি পত্রিকায় মাঝে মাঝে সময় দেই, নিজেকে ব্যস্ত রাখি।
আমার খুব ভালো লাগলো যখন আমার মামুন, আমাদের ঢাকা মেডিকেলের মামুন যখন বললো যে ভাই এরকম একটা সংগঠন আছে, আপনি সেখানে যেতে পারেন। তা আমি বললাম যে আমি তো ওই যে সেলিম মোল্লা সাহেব যে কথাটা বললেন, আমি গিয়েছিলাম আপনার সেই ধানমন্ডিতে। সেখানে আমার এক আমলা আত্মীয় ছিলেন, উনি কর্মকাণ্ড এগুলি আমি পর্যবেক্ষণ করি এবং এগুলি নিয়েও লেখার চেষ্টা করছি যে আমাদের এই অসহায়ত্বের কারণটা কি। আমি তো যখন ঢাকা মেডিকেলে চাকরিতে এসেছিলাম তখন তো ছিলাম 18 বছর বয়স, টকবগে এক যুবক। আমি চলতাম, আমি ফিরতাম, আমার যে দম্ভ অহমিকা ছিল। আজকে আমার প্রায় 70 বছর বয়স, আজকে তো সেটা নেই। আমি তো তাও আমি চলতে পারি, কারণ আমি জানি কিভাবে মানুষ বাঁচে, সমাজে দাঁড়াতে হয়, আমার সে সক্ষমতা আছে। কিন্তু আমার অনেক ভাইরা আছেন যারা অসহায়, এতিমের মতো, যাদের তো দাঁড়ানোর জায়গা নাই, সামান্য পেনশনের টাকা দিয়ে কিভাবে সে চলে। আর এই পেনশন লাইফটা মনে হয় রোগ শোকের জীবন। আমাকে দেওয়া হয় 1500 টাকা স্বাস্থ্য ঝুঁকি ভাতা, কিন্তু আমার তো লাগে 15,000 টাকা। আমি কোথায় পাবো এই টাকাটা? আজকে আমার ভালো লাগছে এই বিশ্ব পেনশন দিবসে দাঁড়িয়ে যে যা কর্মচারীদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। আশা করি এখান থেকে আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমার একটু সাজেশন আছে, সেটা হলো যে বাংলাদেশ পেনশন অ্যান্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন, এই এমপ্লয়িজ কথাটা কেন লাগান যায় কিনা দেখবেন একটু। গভর্নমেন্ট বাংলাদেশ সরকারি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, এরকম কিছু করা যায় কিনা, এটা আমার প্রস্তাব। আমি বলি না যে এটা ভুল হয়েছে, এটা থাকবে। আর প্রতিবাদ্য যে সমস্ত বিষয় আমরা দেখেছি, আমি লিফলেটটা দেখেছি, আমার মনের কথা, আমার প্রাণের কথা, আমি ঘুমাই যেভাবে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেই কথাই ওখানে বলা আছে, ওইগুলি আর আমি পুনরায় রিপিট করতে চাচ্ছি না। সমিতি, অ্যাসোসিয়েশন, এটা চলতে গেলে তো এটার কর্মকর্তা যারা আছেন তাদের বেশি অ্যাক্টিভ হতে হবে। আমাকে যদি মনে করেন কখনো আপনাদের সহযাত্রী হিসাবে বিবেচনা করেন, আমি ঠিক বুঝতে পারছি না যে আমার সেলিম মোল্লা, ওনাকে আমি চিনি কিনা জানি না আমি। হ্যাঁ, জি 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 জি, আমি ওনাকে চিনতে পারছি না কিন্তু। তারপরে নাজমা আক্তার, বিডিএন এর তৈরি করে দিয়েছি আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে। বিডিএন, বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশন, টাকা পয়সা সবকিছু দিয়ে আমরা করেছি, সংগঠন তৈরি করে দিয়েছি তখন। যা হোক, সে অনেক কথা, এগুলি বলতে গেলে তো অনেক আবেগের ব্যাপার আছে। আমি আপনাদের দোয়ায়, আমার ওই বিয়েটাও তো হয়েছে লেট ম্যারেজ। এখন আমার ছেলে একটা ইয়ে পড়ে, বয়স আমার 70 বছর, ইউনিভার্সিটি কেবল পড়ে 3rd ইয়ারে। বলেন, তাকে তো যাওয়ার সময় তো 100 টাকা পকেটে দিতে হয়, কোত্থেকে দেব? এবং এটা শুধু আমার মানে কখন না, এটা আমার শুধু কথন না, এটা সমগ্র বাংলাদেশের রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কথা। এটা সবাই একই কষ্টে, একই দুঃখে এরকম করে আমরা দিন যাপন করছি। সুতরাং আমাদের একটা প্ল্যাটফর্ম, আমাদের একটা প্রতিবাদী সংগঠন, আমাদের দাবি আদায়ের জন্য একটা অর্গানাইজেশন দরকার। আমি শুনছি আমাদের বিজ্ঞ মিস্টার আউয়াল সাহেব আছেন, আমাদের তুহা সাহেব আছেন, আরো সম্মানিত যারা আছেন, আমি সবার অনেকের নাম জানি না। আমি সংগঠন থেকে একটু দূরেই আছি বলা চলে, আমি লেখালেখি নিয়ে বেশি ব্যস্ত এখন আর কি। তো আশা করি যদি আমাকে কখনো প্রয়োজন মনে করেন আপনারা, আমি থাকবো। আপনাদের সবাইকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 3য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।